করে দিচ্ছি। তো নমস্কার, আমি তনু ব্যানার্জি, হানা টেলসে। হাই বিউটিফুল, আর বলো না কি যাতে রাখো তুমি। হ্যাঁ, তো হানা টেলসে আমি তনু ব্যানার্জি, আজকে আমি লাইভে উপস্থিত হয়েছি। আজকের আমি এখন লাইভটা শুরু করে দিচ্ছি। হ্যাঁ, তো আজকে আমি চালু করে দিচ্ছি। আজকে আমি যেটা বলবো, সেই আমি যখন আগের যে লাইভটা বলেছিলাম না, অনিদিদার গল্প, তার মায়ের ঘটনা, আজকে আমি অনিদিদার কথাই আমি বলবো। এটা যেহেতু আজকে ফ্রাইডে এবং আজকে অবশ্যই ভৌতিক ব্যাপারটা তো থাকবে ফ্রাইডে নাইটে। আজকে যে গল্পগুলো বলবো সেগুলো কিন্তু সবটাই ভৌতিক গল্প। প্রথমে আমি অনিদিদার কথাটাই বলি। লাস্ট যেটা আমি বলেছিলাম আগের লাইভে, অনিদিদার মা তো মারা গেলেন এবং মা মারা যাবার পর ওনার বাবা, মানে অনিদিদার বাবা আর দ্বিতীয় বিয়ে করেননি এবং তিনি একা হাতেই চাকরি এবং 6 ছেলে মেয়েকে মানুষ করেছিলেন। যদিও বাড়িতে ওনার আরো পিসিমা জেঠিমারা সব ছিল, তাও কিন্তু উনি একা হাতে কিন্তু ছেলে মেয়েদের মানুষ করেছিলেন। মানে তখন ওনার মা যখন মারা যায় তখন অনিদিদার বয়স ছিল 8 বছর, দিদির বয়স ছিল 10 বছর। তারপর পর ভাই, মানে ওরা 6 ভাই বোন। তারপর আর একদম শেষে যে বাচ্চাটা ছিল, কোলের মেয়েটা, তার বয়স ছিল 6 মাস। এই সবকটা ভাই বোনাই কিন্তু অনিদিদার কাছেই তারা বড় হয়েছিল। অনিদিদাই তখন এদেরকে পুরো মায়ের মতন নিয়ে, এদের পুরো মাতৃস্নেহে তার ভাই বোনদের কিন্তু পালন করেছিলেন। যাই হোক, না আমি সত্যি আমি সাজি না খুব একটা, আমি সাজতে আমি পছন্দ করি না গো অমৃতা। আমার এমনিতেই আমার আগে সাজতাম, এখন অত আর আজকে না আমার একদমই সাজার কোনো উপায় ছিল না। আর আজকে যেদিনকে আমার লাইভ হবে সেই দিনকে আমার যত ঝামেলা, ছেলে আসেনি এখনো, দেখো দরজাটা খুলে রেখে দিয়েছি, যার জন্য আমাকে এখানেই লাইভ করতে হয়েছে। দরজা খুলে রেখে দিয়েছি, সে কখন আসবে আমি জানি না। আজকে যতবার আমি বলি যে আমি আজকে আমার লাইভ আছে, একটু তাড়াতাড়ি আয়, ও বাবা ঠিক আজকেই দেরি। আমি যখন লাইভের সময় আমি কারোর কোঅপারেশন পাই না, যাকে আর আমার সাজার সময়ও নেই। তাহলে আমি বাকিটা কন্টিনিউ করছি গল্পটা। তো তারপর কি হলো, তো এরকম ভাবে তো দিন চলছিল। তো অনিদিদার তখন বয়স, তারপর আস্তে আস্তে বিয়ের বয়স হলো। অনিদিদার দিদি ছিলেন খুব সুন্দরী, একদম মার মতো সুন্দর ছিল। তার ডাক নাম ছিল, ভালো নাম একটা ছিল, আর ডাক নাম সবাই ওকে ফুলরানী বলে ডাকতো, যেহেতু তাকে দেখতে খুব সুন্দর ছিল বলে ফুলরানী বলে ডাকতো। তার তখন 10 কি 12 বছর বয়স। তার মধ্যেই সে এত সুন্দরী ছিল যে তার বাড়ি বয়ে এসে তাকে সম্বন্ধ করে, পাত্রপক্ষ এসে সম্বন্ধ করে বিয়ে করে নিয়ে যায়। আর অনিদিদা, কি বলবো, এটাকে ঠিক বলা উচিত নয়, অনিদিদা কিন্তু ছিল তার বাবার মতন, তার অ্যাপিয়ারেন্স ছিল তার বাবার মতন, ওই রকম লম্বা। তার বাবা যেমন লম্বা, রং চাপা, মানে কালোই বলা যায়, বাঙালি হয়তো এটা কালো বলবো, কালো, আর খুব লম্বা, তারপর বেশ কাট্টা চেহারা, যেটা ঠিক বাঙালি ঘরের সৌন্দর্যের সঙ্গে খাপ খায় না। হ্যাঁ, যার ফলে আমার মনে হয় ওনার বিয়েটা একটু দেরি করেই হচ্ছিল আর কি, হয়তো পছন্দ হচ্ছিল না বা কোনো কারণে একটা হচ্ছিল। তো এই রং নিয়ে কিন্তু দিদার মনে একটা চাপা একটা ছিল, দুঃখ ছিল। কারণ একটা ছোট গল্প বলি, আর হ্যাঁ গো ভাইয়ের তো কাজ, হ্যাঁ তা ঠিকই হয়তো। তো যাই হোক, আমি গল্পে আসি। একটা চাপা দুঃখ ছিল, কারণ একটা ছোটবেলাকার ঘটনা অনিদিদা আমাকে বলেছিল যে তখনকার দিনে তো জামা কাপড় কিনতে তো কেউ দোকান যেত না, বাড়িতে সব জামা কাপড়ের দোকান। আর আমি যে ঘটনাটা যে সময়কার কথা বলছি, এটা প্রায়
20-25 ওরকম দিকেই হবে, মানে অনেক দিন আগেকার কথা। তাই ভাবো 1920 মানে প্রায় 100 বছর আগেকার কথাই বলছি। তো বাইরে কেউ যেত না তখন, বাড়িতে সব জামা কাপড় নিয়ে আসতো লোকেরা, মানে গাট্রি করে জামা কাপড় নিয়ে আসতো। তো সেই জামা কাপড় নিয়ে আসার মধ্যে একবার দিদার একটা জামা পছন্দ হয়। সেই ফ্রকটা হচ্ছে গাঢ় বেগুনি রঙের, মানে ভায়োলেট কালারের একটা ফ্রক পছন্দ হয়। তো দিদা যখন ফ্রকটা নিয়েছে, তো দিদার ঠাকুরদা যিনি ছিলেন তিনি বলছেন, না বুড়িরানি, হাত থেকে তখন ফ্রকটা নিয়েছিলেন, নিয়ে বলেছিলেন যে তোমাকে এই ফ্রকটা মানাবে না, এই ফ্রকটা ফুলকেই মানাবে, মানে ফুলরানীকেই মানাবে। তো এইটা না দিদার শেষ বয়স অব্দিও কিন্তু মনে ছিল, যার জন্য আমাকে গল্প করেছিলেন যে ওই হাত থেকে জামাটা নিয়ে নেওয়া একটা পছন্দের জামা, এবং সেটা তাকে কালো বলে মানাবে না, এটা খুব দুঃখ পেয়েছিল। যাই হোক, আমি জানি না তখনকার দিনে লোকেরা কেন এরকম ধরনের ছিলেন। একটা বাচ্চার হাত থেকে জামা, মানে তার পছন্দের জিনিস নিয়ে নেওয়াটা যে কতটা খারাপ আমরা তো বাবা ভাবতেই পারি না। যাকে তখনকার দিনে তো মানুষরা বোধহয় এরকমই ছিলেন। হ্যাঁ, তো যাকে সেটা বলছি, যা বলছিলাম, তো দিদার খুব বয়সে বিয়ে হয়েছিল, তখনকার দিনে 16 বছর বয়সে বিয়ে হয়েছিল। তো 16 বছর মানে অনেকটাই বয়স তখন। এবার আমি একটু দাদুর কথা বলি। দাদু মানে যার সঙ্গে দিদার বিয়ে হয়েছিল পরে, তার কথা একটু বলছি। দাদু দেখতে খুব সুন্দর ছিলেন, যাকে বলে একবারে সুপুরুষ। হ্যাঁ, তো একেবারে সুপুরুষ দেখতে ছিলেন। উনি চাকরি করতেন, একটা ব্রিটিশ ফার্মে চাকরি করতেন। আর কিন্তু ওনাদের বাড়িটা ছিল একদম যাকে বলে অজ পাড়াগায়। আমি জানি না সেখান থেকে কি করে আসতেন। বিশাল বাড়ি, জানো তো, সে বিরাট একটা জমিদার বাড়ির মতন বাড়ি, কিন্তু গ্রামে বাড়ি। এবং সেখানে তখন লাইট টাইট তখনও আসেনি। যাই হোক, ওনারা থাকতেন। দাদুদের কি ব্যাপার আমি জানি না। তো দাদুর কিন্তু আগে একবার বিয়ে হয়েছিল। অনন্দিতা দাদু দ্বিতীয় পক্ষের স্ত্রী। প্রথম পক্ষে যে স্ত্রী ছিলেন তিনি 3টে বাচ্চা রেখে, মানে 3টে পরপর মেয়ে রেখে তিনি মারা যান। অসুখেই বোধহয় মারা গিয়েছিলেন। তো উনি ছিলেন খুব খুব বড়লোক বাড়ির মেয়ে। এবং দাদুর বাবা, মানে কি বলবো, মানে তখনকার দিনে না বাবারা বোধহয় কি জানি, বাবা এরকমই তো হয় নাকি। ওনার 6 ছেলে, প্রত্যেকটা ছেলের সঙ্গে বেছে বেছে বড়লোক ঘরের মেয়ের সঙ্গেই বিয়ে দিয়েছেন। একেবারে বউগুলো এনেছেন সেই রকম ঘর থেকে। আর এই দাদু মানে অনিদিদার যিনি হাজব্যান্ড, তার সঙ্গে যার বিয়ে দিয়েছিলেন তিনি খুব বড়লোক বাড়ির মেয়ে ছিলেন। ন্যাচারালি সে বড়লোক বাড়ির মেয়ে হলে কি হবে, তার হাজব্যান্ড পছন্দ হয়নি, আর ওরকম পাড়া গ্রামে বাড়ি, শ্বশুরবাড়ি পছন্দ হয়নি। কিন্তু তিনি বেশি থাকতেন না এখানে, মানে শ্বশুরবাড়িতে বেশি থাকতেন না, বাপের বাড়িতেই বেশি থাকতেন। কিন্তু ওনার খুব অহংকারী ছিলেন। এবং দাদু কিন্তু ম্যারিড লাইফে খুব একটা হ্যাপি ছিলেন না। এটা তাচ্ছিল্য, একটা সবসময় একটা তুচ্ছ তাচ্ছিল্য করলে কারই বা ভাল লাগবে বলো। যাই হোক, সে দাদু তো তখন ওই নিয়েই তো থাকতেন ওনার। এখন দিদা, এই মানে ওনার ফার্স্ট ওয়াইফ কোনো একটা কারণে, মানে অসুস্থতার জন্যই মারা গেলেন। আর দেখতে খুব সুন্দর ছিলেন। হ্যাঁ, আর একটা জিনিস, আমি ওই দিদার ছবি আমি দেখেছিলাম, ওই ফার্স্ট ওয়াইফ যিনি, তার ছবি দেখেছিলাম। অত সুন্দর দেখতে, কিন্তু না মুখটার মধ্যে না এমন একটা ভাব যেন সারা দুনিয়ার প্রতি এটা তাচ্ছিল। ঠোঁটটা এরকম বেঁকানো, একটু কুচকে, যেন সবকিছু একটা বাঁকা হাসির মতন একটা তাচ্ছিল্যর ভাব মুখের মধ্যে, যেটা অত মানে সুন্দরেও যেন ভালো লাগছিল না দেখতে। তাহলে মানুষটা কিরম ছিলেন? তো দেখো, ক্যামেরা কখনো কিন্তু মিথ্যে কথা বলে না। যে যেমন ঠিক ক্যামেরায় ধরা পড়ে যাবে। তো সেরকমই হয়তো ছিলেন মানুষটা। তো যাই হোক, দাদুর তো এইরকমই ভাবেই চলছিল। তো এই ফার্স্ট ওয়াইফ যখন মারা যাবার পর কিছু একটা অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে।
ঠিক অস্বাভাবিক বলবো না, দাদু মাঝে মাঝেই ফিল করতেন যে তিনি ঘরে একা নন, সঙ্গে কেউ আছে তাকে যাকে দেখা যাচ্ছে না। এবং তিনি কিন্তু মানে কি বলবো, আমরা যখন ঘরেতে থাকি আমাদের একটা নিশ্চয়ই আমাদের একটা সিক্স সেন্স আছে যেটা আর কি বলে দেবে যে আমরা ঠিকঠাক মানে আমরা মানে কারোর প্রেজেন্স যেটাতে আমরা আর কি ফিল করতে পারি। ঠিক দাদুও সেরকম, দাদুর বোধহয় একটু বেশি ছিল। তো উনি ফিল করতেন উনি ঘরে একা না, তো উনি কারোকে কিছু বলেননি এসব ব্যাপারে। রাত্রেবেলা ধরো বিছানায় উনি শুয়েছেন, শুয়ে ধরো ওনার হাতটা হয়তো অসাবধানে পড়ে গেল পাশে কোথাও, মানে হাতটা হয়তো অসাবধানে, একটা নারী শরীর মানে একটা নরম শরীর যেন পাশে শুয়ে আছে, উনি টের পেতেন। স্বপ্ন নয়, ওনার হাতটা হয়তো পড়ে গেল, একটা নরম শরীরের উপর যেন একটা স্পর্শ উনি পেতেন। সঙ্গে সঙ্গে ভয়েতে ধর্মর করে উঠে পড়তেন। উঠে পড়ে কেউ নেই, ফাঁকা। হ্যাঁ, কিন্তু এরকম কিন্তু মাঝে মাঝেই উনি পেতেন, টের পেতেন। তা যাই হোক, এটা উনি কারোকে কখনো কিছু বলেননি। একদিন বাড়াবাড়ি ঘটলো যে সেই দিনকে, এখন একটু বাড়িটার কথা বলি, একটু বলার আগে, ওদের তো বিরাট বড় বাড়ি, আর আগেকার দিনের বাড়ি টয়লেট থাকতো একদম বাড়ির পেছন দিকে। মানে ধরো ওনাদের 6 ভাই, পরপর পরপর ঘর, ওপরে দোতলার ঘর, ধরো দোতলার ঘরে দাদু থাকতেন, আর উপরে একটা ঘর নিচে একটা ঘর প্রত্যেক ছেলের জন্য ছিল। উপরের ঘরে ওই 6টা ঘর, দাদুর ঘরটা ছিল একদম কর্নারে। 6টা ঘর পেরিয়ে মানে দালান পেরিয়ে এসে সিঁড়ি দিয়ে নেমে আবার নিচে গিয়ে সে বাড়িতে আমি গেছি, জানো তো, সে বাড়ি একবারে কি বলবো তোমাকে, ওইরকম বাড়ি, বাবারে বাবা, উপরে ঘর, শোবার ঘর, আর নিচে উঠোন পেরিয়ে কর্নারে বাথরুম। তাহলে বোঝো, যখন লাইট, তখনকার দিনে লাইট ছিল না, মানে ইলেকট্রিসিটি ছিল না, শুধু হ্যারিকেন, লম্প, এইসব মানে কেরোসিনের কুপি, এইসব নিয়ে অত মানে তখনকার দিনে লোক দেওয়ার সাহস ছিল। ওই নিয়ে ওই উঠানের পেছন দরজা খুলে উঠোন পেরিয়ে, মস্ত বড় উঠোন পেরিয়ে সেই পেছন দিকে ছিল টয়লেট যাওয়া। আমি হয়তো থাকতেই পারতাম না সেরকম বাড়িতে, বাপরে বাপরে। আর অন্ধকারে তুমি ভেবে দেখো কিরকম অবস্থা হয়। তো এইটার জন্য দাদুরা কি করেছিল, ওনাদের ছাদের ঘরে, মানে ঘরের সামনে একটা বিশাল ছাদ ছিল, ছাদের ঘরে ছাদের একটা কর্নারেতে ঘিরে একটা বাথরুম মতো মানে টয়লেট মতো করে নিয়েছিলেন। দাদু ঘুম থেকে উঠেছেন, রাতেবেলা টয়লেট পেয়েছে, পেয়ে উনি তখন নেবে উনি দরজা খুলে ছাদে গেছেন। যখন ছাদে গেছেন দেখছেন যে হাই প্রিয়দর্শিনী, তো দেখছেন ওনার ফার্স্ট ওয়াইফ, তার নাম বোধ আসলে স্বর্ণলতা, স্বর্ণ দাঁড়িয়ে আছে। তখন উনি বলছেন যে স্বর্ণ তুমি কি করছো? হ্যাঁ, হাই বিশালাকে, হ্যাঁ গুড ইভিনিং। তো স্বর্ণ তুমি এখানে কি করছো, তুমি এখানে কি করছো? তার তখন খেয়াল নেই যে স্বর্ণ যে মারা গেছে বা স্বর্ণ যে আর নেই, উনি ভুলে গেছেন। স্বর্ণ যে তুমি এখানে কি করছো, তুমি এখানে কি করছো বলে ঘরে এসো। যত এগোচ্ছেন সেও পিছিয়ে যাচ্ছে, যত এগোচ্ছেন সেও পিছিয়ে যাচ্ছে স্বর্ণ। পিছুতে 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 দাদু বলছেন মানে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলেন। কিসে একটা ঢাকার ছাদটা ছিল ন্যাড়া, ন্যাড়া মানে একদম ন্যাড়া নয়, মানে হাঁটু অব্দি পাঁচিল ছিল, যাকে বলে আলসে। হ্যাঁ, ওগুলোকে তো আলসে বলে, ছাদের চারদিকে যেগুলো থাকে মানে পাঁচিলটাকে, হাঁটু অব্দি ছিল সেটা, এবং ধাক্কা খেয়ে পড়ে গেল। তো যদিও একতলার ছাদ ছিল, একতলার ছাদ থেকে পড়ে কেউ সাধারণত মারা যায় না, কিন্তু বেকায়দায় পড়লে কিন্তু সে মারা যেতে পারে। হঠাৎ নিয়ে পড়ে যেতেই না ওনার তখন খেয়াল করেছে আমি কোথায়, তখন আর ধর্মর করে উঠে পড়েছেন। উঠে পড়ে দেখছেন কেউ কোথাও নেই, স্বর্ণ কোথায়, কেউ তো মিলিয়ে গেছে। তখন ওনার খেয়াল হয়েছে আরে ও তো মারা গেছে, স্বর্ণ কাকে দেখলাম এতক্ষণ, আমি কাকে ডাকছিলাম। তাতে প্রচন্ড ভয় পেয়ে তখন উনি ঘরে চলে আসেন। ঘরে চলে তারপর কিন্তু উনি ওনার মাকে সব কথা খুলে বলেন।
যে এই এই ঘটনাগুলো ঘটেছে। তো ওনার মা তো শুনে কান্নাকাটি জুড়ে দেন, তুই এরকম, তুই এসব, তুই এবার বিয়েতে মত দে বাবা। দাদু কিন্তু বিয়ে করতে চাননি। প্রথম স্ত্রী মানে স্বর্ণলতা মারা যাওয়ার পর উনি একেবারেই বিয়ে করতে চাননি। তখন তার মা তো হাউমাউ করে কান্নাকাটি জুড়ে দিয়েছে যে তুই একটু মত দে বাবা, আমার তো ভালো ঠেকছে না, এটা খুব খারাপ জিনিস, আর ও তোর সঙ্গে সঙ্গেই আছে, লেগে আছে বলতে দাদু তখন সত্যি সত্যি উনি ভয় পেয়েছিলেন। এই ঘটনাতে সত্যি উনি ভয় পেয়েছিলেন, বেশ ভালো রকম ভয় পেয়েছিলেন। কারণ যদি উনি আর একটুখানি হলেই উনি ছাড়তে, কারণ অতখানি লম্বা চেহারা, 6 ফুটের ওপর লম্বা, যদি একবার ওই ছাদে ওইটুকুনি আলসে যদি পড়ে যেতেন নিচে, বাঁচতেন না। এবং স্বর্ণ ওনাকে টেনে নিয়ে যেতেই এসেছিল, না হলে সে কখনো ছাদে ওইভাবে তাকে মানে কি বলবো সম্মোহন করে এগিয়ে নিয়ে যেতে পারে না। তারপর উনি বিয়েতে মত দেন। তারপর ওনার তখনকার দিনে আর কি ঘটকেরই বোধহয় ছিল, ঘটক দেখে ওনার বিয়ের সম্বন্ধটা হয় এবং তখন এই অনিদিদার সঙ্গে তার সম্বন্ধ হয়েছিল। তো বিয়ে তো হলো, ভালো কথা। তো দিদার সঙ্গে, তবে চেহারায় দিদাও লম্বা দাদুও লম্বা, দুজনে কিন্তু মানিয়েছিল ভালো, এটা ঠিক। কিন্তু দিদার একটু বয়সটা বেশি ছিল, বিয়ে তখনকার দিনে বিয়ের পক্ষে একটু বেশি বয়স ছিল। আর বিয়ে তো হয়েছে সে পাড়া গ্রামে, সেই রকম আর কি লোকজন। বিয়ের পর যখন উনি আসেন তখন মানে ওনার চেহারা সম্পর্কে বা দেখে, বাবা এত বড় বউ, বাবা এত বয়সে বিয়ে, বাবা বউয়ের কি চেহারা, যেন পাঠান, এত বড় বউ, 2-1টা ছেলে মেয়ে সঙ্গে নিয়ে আসলে একদম ঠিকঠাক মানাতো। এবার খুব মিষ্টি মিষ্টি কথাগুলো উনি শোনেন, সেটা তো তার যে কিরকম লেগেছিল সে নিজে মানে সেটা তো সহজেই অনুমান করা যায়। কিন্তু এই বিয়ের আগে একটা কিন্তু কারচুপি মানে একটা কি বলবো মানে হয়েছিল, খারাপ জিনিস হয়েছিল। দাদুর বাবা মানে দুই বেয়াই মানে দাদুর বাবা অ্যান্ড দিদার বাবা দুজনে যখন সম্বন্ধ যখন হয়েছিল তখন কিন্তু একবারও বলেনি যে 3টে বাচ্চা আছে। একদম ছোট বাচ্চাটাকে দেখিয়ে বলেছিল এই একটা ছোট বাচ্চা রেখে আমার ছেলের বউ মারা গেছে, ফার্স্ট ওয়াইফ মারা গেছে ছেলের। তারপর যখন দিদা যখন বিয়ের পর যখন সেই দিনকেই যখন মানে এলেন, বরণ করার পর যখন ঘরেতে এসে বসেছেন, তখন তো অনেক মানে অনেক বউ ছিল, তো আত্মীয়ের মধ্যে একজন এসে বলছেন এই যে নতুন বৌমা এসো দেখো তোমার মেয়েদের দেখো। তখন দিদা দেখে যে একটা 9, একটা 5, একটা 2.5, 3টে পরপর মেয়ে। তখন সত্যি জালিয়াতি এটা। মানে দাদুর বাবা খুব একটা মনে হয় মানে ভালো মানুষ ছিলেন না। এরা না দাদুরা না 6 ভাই মার মতো হয়েছিল। মা ছিলেন ভীষণ ভালো মানুষ, ভীষণই ভালো মানুষ ছিলেন মা। আর 6 ছেলেই কিন্তু মার মতন হয়েছিল, সেজন্যই রক্ষা, নাহলে ওই বাবার মতন হলে আর দেখতে হতো না। তারপর এটা সত্যি পুরো জালিয়াতি। তাকে 3টে বাচ্চা, তো অবাক হয়ে গেছে। দিদা তো শুনেছিল বিয়ের আগে যে একটা ছোট্ট বাচ্চা, 2.5 বছরের বাচ্চা, 3 মেয়েকে দেখে। আর বড় মেয়েটা তো বুঝতে পারছে, তখন 9 বছরের বাচ্চা, সে ভালোই বুঝতে পেরেছে সে তো মানবেই না তার দ্বিতীয় মাকে, মানে সৎ মাকে তো সে মানবে না। কান্না কাটি অশান্তি। আমি শুনেছিলাম দিদার যেদিনকে মানে দিদার থেকেই আমি শুনেছিলাম, আমি তো একটু পাকা ছিলাম ছোট বয়সে। দিদা তোমার ফুলসজ্জার গল্প তো বলো তো, বলেছিলাম। তো তখন দিদা বলেছিল যে আমার ফুলসজ্জা শুনবি, আমাকে তো সাজিয়ে গুছিয়ে নিয়ে গিয়ে বসিয়ে দিল খাটের ওপর, তা আমি তো বসেছিলাম। আর ওই বড় মেয়ে যার নাম ছিল জলি, যে 9 বছরের যে বড় মেয়ে, সে এমন কান্নাকাটি করেছে, সে বাবার কাছে এসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না। তোর দাদু সারা রাত ওই মেয়েকে বুকে করে নিয়ে বারান্দায় একটা ইজি চেয়ারের উপর শুয়ে শুয়ে আধশোয়া হয়ে কাটিয়ে দিল। কাঁদতে কাঁদতে সে বাবাকে ঘরে ঢুকতে দেয়নি, সে ওইখানেই সে কাটিয়ে, বাবা মেয়েকে নিয়েছিল আর আমি একা ঘরের মধ্যে বসে, এই আমার না এই গল্প।
যাকে, তো যাই হোক, তো বিয়ে তো হলো, এরকমই এইভাবেই ছিল। আর এদিকে অশান্তি ক্রমশ বাড়তে থাকার জন্য ওনার দাদুর যে প্রথম পক্ষে যে স্ত্রী, তার বাপের বাড়ি থেকে মামারা এলো, তার ভাইরা এলো, এসে এই দুই মেয়েকে নিয়ে চলে গেল। কিন্তু মেজ মেয়েটা কিন্তু ভীষণ, যার বয়স 5 বছর, ডাক নাম গীতু, সে খুব খুশি ছিল। এই তো নতুন মাকে পেয়ে সে খুব খুশি সে। আর ছোটটা তো একদম কিছু বোঝেই না, একদম বাচ্চা সে। সে এত সুন্দর দেখতে ছিল, তার নাম ছিল জুঁই, তাকে জুঁই ফুল বলতো সবাই। তো সেই মেয়ে তো বড় আর মেজ মেয়েটাকে তো নিয়ে তো চলে গেল। আর এদিকে অনিদিদাও আর কি করবে, কিছুদিন শ্বশুরবাড়িতে কাটিয়ে তারপর অনিদিদার বাবাকে যখন জেনেছিলেন বউ ভাতের সময় যে এইভাবে এরকম ভাবে ঠকিয়েছিল, মানে জালিয়াতির বিয়ে, তো উনি খুব খুব ক্ষুব্ধ হয়েছিলেন, খুব কান্নাকাটি করেছিলেন যে আমি মেয়েকে কোথায় ফেলে দিলাম। এসে যখন শুনলেন, মানে বউ ভাতের দিন যখন শুনেছিলেন, তখনই বলেছেন যে তুই আমার সঙ্গে চলে চল, এরকম ফাঁকিবাজি বিয়ে মানা যায় না। তখন দিদা আপত্তি করেছিলেন যে না, যা হবার হয়ে গেছে, তুমি তো আর পাল্টাতে পারবে না, যা ভাগ্যে আছে সেটাই আমি মেনে নিয়েছি। তো তারপর যাই হোক, যখন বাচ্চাদের, তখন বড় মেয়ে কিছুদিন পর যখন দুটো মেয়েকে নিয়ে যখন ওর মামারা চলে গেল, তখন দিদা এই ছোট মেয়েটাকে নিয়ে চলে আসলো কাশীপুরে। আর সঙ্গে কিন্তু দিদা নিজের শাশুড়িকেও নিয়ে এসেছিল। হ্যাঁ, এটা একটা বুদ্ধির কাজ করেছিল, শাশুড়িকে নিয়ে এসেছিল ওনার বাপের বাড়িতে। আর দাদু কখনো এখানে থাকতেন, মানে নিজের বাড়িতে, আবার কখনো থাকতেন শ্বশুর বাড়িতে, এরকম ভাবেই উনি থাকতেন, মানে অফিস করতেন আর কি ওখান থেকে। যাই হোক, এইভাবে চলছিল। আর বাপের বাড়িতে এসে কোনো বাচ্চা কাচ্চা নেই, প্রথম ওই ছোট্ট বাচ্চাটাকে, জুঁইফুলকে দেখে সবাই প্রচন্ড খুশি আর ভীষণ আনন্দ। মানে ওইটুকু বাচ্চা, ফুটফুটে বাচ্চা, সেখানে আদরে যত্নে, মা মরা মেয়ে কে আর যত্ন করে আগে, আর এখানে আদরে যত্নে দেখতে খুব সুন্দর হয়ে উঠছিল দিন দিন, পুরো ফুটফুটে একটা বাচ্চা। তারপরে কিছুদিন পরে কিন্তু মানে কি বলবো, এই সুখটাটার বেশি দিন সইল না। কিছুদিন পরে বাচ্চাটা অসুখ করলো, টাইফয়েড। তখনকার দিনে এটা খুব কমন অসুখ ছিল বাচ্চাদের। তো টাইফয়েডে তখন ওষুধ, মানে এর কি বলবো, চিকিৎসাও তার চলছে, ট্রিটমেন্ট চলছে। একদিন সে অসুখের সময় দিদা বলছে যে অনিদিদা তো শাশুড়িকে তো নিয়ে এসেছিল বাড়িতে, বাড়ি ভর্তি লোকজন, নিচে জেঠিমা পিসিমা আছে, আর নিজের ভাইরাও আছে, দিদার ভাইরাও আছে, সবাই আছে, মানে অসুবিধা কিছু ছিল না। তো শাশুড়িকে নিয়ে দিদা শুয়ে আছেন, দিদা ধারে, মাঝখানে বাচ্চাটা, আর ওই পাশে শাশুড়ি। দিদা বলছে বাচ্চা, তখন রাত 9টা বাজে, খাওয়া দাওয়া করে সব শুয়ে পড়েছে, রাত 9টা মানে অনেক রাত। আর দাদু দরজা বন্ধ ঘরের, দাদু কি করছেন, বারান্দায় বসে বসে ডাব কাটছিলেন। বারান্দায়, মানে ঘর থেকে বারান্দায় আর কি যাওয়া যায়। দিদা বলছে যে পরিষ্কার, তখন আলো আছে, লাইটে শুয়ে পড়েছিল। হঠাৎ আমি মাথার কাছে এরকম খাট, তো খাটের পাশে একটা চেয়ার ছিল পাশে, হঠাৎ আমি তাকিয়ে দেখি চেয়ারের উপর একটা বউ বসে আছে, আর বসে না ওই জুঁই ফুলের দিকে তাকিয়ে, জুঁইয়ের দিকে তাকিয়ে রয়েছে। এটা তো অবাক, এটা কে কোত্থেকে এলো, এই বউটা কোত্থেকে এলো, তাকে তো কোনোদিন দেখিনি। আর দেখতে খুব সুন্দর দেখতে, বউটাকে চুপ করে বসে আছে, একদম বসে ওই দিকে তাকিয়ে আছে বাচ্চাটার দিকে। দিদা তখন না ঘাবড়ে গিয়ে না শাশুড়িকে ডাকছে, ওমা ওমা ওমা, এই দেখুন তো একবার, এ কে এসছে, কে এটা? শাশুড়ি বয়স্ক মানুষ, কি হয়েছে, কি হয়েছে মা, দেখুন দেখুন না, এটা কে এসছে ঘরের মধ্যে, দরজা বন্ধ, একে দেখুন তো, বলে একটা ধাক্কা দিয়েছে শাশুড়িকে। শাশুড়ি উঠে দেখছেন, ওমা কোথায়, কেউ নেই তো। দিদাও দেখছে, বলছে কেউ তো নেই। দিদা বলছে এই মাত্র ছিল বউটা, এইখানে বসেছিল, এলো কি করে, দরজা বন্ধ, বারান্দা শুধু দরজাটা খোলা, আর তাও বারান্দা দিয়ে আসার কোনো প্রশ্নই ওঠে না। কে তখন মেয়েটার দিকে তাকিয়েছিল, শাশুড়ি বলছেন কিরম দেখতে, তখন বলছে যে একদম গীতুর মতন দেখতে মেজো মেয়ে। তখন না শাশুড়ি বলছে, ও বৌমা,
তুমি এই বাচ্চার আশা ছেড়ে দাও, ও তো ওর মা, ও তো নিজের মা এসেছিল। তখন দিদা বলছে অবাক, ও তুমি বৌমা তুমি চেষ্টা করো না বৌমা, তুমি বৃথা চেষ্টা করছো, এই মেয়েকে তুমি বাঁচাতে পারবে না। ওর মা যখন একবার এসেছে তুমি দেখবে, তুমি ইয়ে করো না, কষ্ট পেও না, তুমি ছেড়ে দাও, তুমি ওরা আশা রেখো না, পরিষ্কার জানিয়ে দিল শাশুড়ি। দিদা তো তখন দিদার জীবনে কোনোদিন এসব দেখেনি, ফার্স্ট টাইম দিদা কাউকে দেখলো যে জীবিত নয়। তো প্রচন্ড ভয়টাই পায়নি দিদা। দিদা বলল, আমি পরে জিজ্ঞেস করছিলাম কিরকম দেখেছিলে গো? বললো যেমন তোকে দেখছি সেরকমই ছিল, পুরো একটা মানে মানুষ, কোনো রকম আবঝা না, কিচ্ছু না, একদম পরিষ্কার দেখেছি একদম। তারপর তো দিদা বললো না, এইকে তো আমি ছাড়বো না, এই বাচ্চাকে আমি দেবো না, আমি যখন এসেছি তখন আমি আমি দায়িত্ব নিয়েছি, আমার মেয়ে যখন আমি এর দায়িত্ব নেব, ও কি করে পারে দেখি। এই বলে না ওই অশরীরীকে চ্যালেঞ্জ জানালো। এবার তারপর থেকে নিয়ম করলো যে এই বাচ্চাটাকে কখনো একা রাখা যাবে না, কেউ না কেউ তার সঙ্গে সবসময় থাকবে। সেই মতোই চলতে লাগলো। এবার চলতে চলতে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠলো বাচ্চাটা আস্তে আস্তে মানে সুস্থ হয়ে উঠছে, তার চেহারাও ফিরছে আস্তে আস্তে। ডক্টর এসে একদিনকে বলল যে এবার আর কোনো ভয় নেই, বিপদ কেটে গেছে, এবার ও সম্পূর্ণ সুস্থ বাচ্চাটা। তার 2-3 দিন পরের ঘটনা। দিদা তখন সকালবেলায় তো বাচ্চাটাকে খাইয়ে টাইয়ে রেখেছে ঘরেতে, সকাল 8টা বাজে, স্নান করতে যাবে, বাথরুম যাবে। নিচ থেকে না, উপর থেকে না, দিদা তার পিসিমাকে হাত দিয়েছে, পিসিমা একবার এসো তো, তুমি একটু বসো, আমি একটু চট করে চানটা সেরে আসি। পিসিমা বলছে হ্যাঁ যাচ্ছি, তুই যা, আমি যাচ্ছি। তো দিদা পাশের ঘরে গেছে কাপড় আনতে, শাড়ি কাপড় চাপড় গুছিয়ে আনছে। ঘর থেকে বেরিয়ে দেখে যে ঘরে বাচ্চাটা আছে পিসিমা এসে গেছে, পেছন ফিরে দাঁড়িয়ে আছে, লাল পাড় সাদা শাড়ি, পেছন ফিরে দাঁড়িয়ে। আর বাচ্চাটাকে তো খাইয়ে দাইয়ে দোলনা ছিল, মানে আগেকার দিনে দোলনাতে শুইয়ে রেখে দিয়েছে। তো পেছন থেকে দেখছে যে পিসিমা এসে ঝুঁকে পড়ে কি আদর করছে বা দেখছে একটা কিছু। তো কিছু বলেনি, আমি আসছি পিসিমা বলে চলে গেছে নিচে। ঝটপট স্নান টান সেরে ওপরে এসেছে, এসে দেখে তখনও পিসিমা বসে আছে। তখন বলছে পিসিমা আমার তো হয়ে গেছে, তুমি এবার যাও, নিচে যাও। ঠিক আছে, তো পিসিমা চলে গেছে। বাচ্চাটা দেখলো এসে ঘুমাচ্ছে, দোলনাতে ঘুমাচ্ছে। 9টা বাজে, এসে দেখে তখনও বাচ্চা ঘুমাচ্ছে। আবার দেখে 10টা বাজে, তখনও এসে এবার তো বাচ্চাকে তুলতে হবে, স্নান খাওয়া দাওয়া করতে হবে, ওকে তুলতে, দোলনা থেকে বাচ্চাটাকে তুলতে গিয়ে দেখে একদম ঠান্ডা কাঠ। কি করে হলো? তখন তো সে চিৎকার কান্না কাটি যে কি করে হলো। তারপর সবাই মিলে সব দৌড়ে এসেছে বাড়িতে, কি করে হলো এরকম। পিসিমাকে জিজ্ঞেস করছে, পিসিমা তুমি তো ছিলে, তুমি কি দেখোনি, তুমি কি? পিসিমা বলছে যে তুমি কখন এসেছিলে? পিসিমা বলছে যে আরে তুই তো তখন বাথরুমে চলে গেছিস, তারপর আমি এসেছি, আমার একটা কাজ ছিল হাতে, আমি কাজ সেরে তারপর এসেছি, তখন তুই বাথরুমে চলে গেছিস। তাহলে আমি যখন কাপড় চোপড় যখন নিয়ে এলাম, তখন আমি যে তোমাকে দেখলাম পেছন থেকে দাঁড়িয়ে রয়েছে তুমি, না তো আমি তো ছিলাম না। তখন তো দিদার শাশুড়ি বলছে যে তাহলে ওর মা এসে, আমি তোমাকে বলেছিলাম না বৌমা তুমি পারবে না, কেউ ওর মার সঙ্গে তুমি, যে মা মানে জীবিত নেই, তুমি তার সঙ্গে তুমি কি পারবে? ওর মা এসে ওকে নিয়ে গেছে। তারপর কান্না কাটি, দিদা সে মেয়ের শোক না, দিদা কিন্তু অনেক বয়সেও মানে কি বল, বৃদ্ধ বয়সেও দিদা বলেনি, না হলে আমাকে এই গল্পটা বলতে পারতো না। যে সে দেখো তোর মাকে তখন যেটা তুই জিতলি, আমি হেরে গেলাম, এইটাই ছিল দিদা। কিন্তু আর এরপর থেকে কিন্তু ওই স্বর্ণলতাকে আর কেউ দেখেনি,
ওই যে বাচ্চাটাকে নিয়ে চলে গেল, তারপর থেকে কিন্তু আর ওকে কেউ দেখেনি। তো এইটাই ছিল দিদার গল্প। এটা হচ্ছে অনেদিদা সিরিজের এটাই লাস্ট গল্প। এবার এটা খতম। আর দিদার কোনো গল্প আমি বলবো না, এটা আর কিছু ছিল না, আর ছিলও না সেরকম। এটা হচ্ছে একটা ভৌতিক ঘটনা দিদার। আচ্ছা, জানি না তোমাদের কেমন লাগলো, আমি তো এতক্ষণ ধরে বকে গেলাম। হ্যাঁ গো ঈশানী, মায়ের টান। মা যদি আসলে কি জানো তো, উনি পরে যখন দিদা আমাকে বলছিলেন গল্পটা, দিদার তো খুবই দুঃখ ছিল। আমি বললাম দেখো দিদা, তুমি ওনার হাজব্যান্ডকে নিয়েছো, কিছু বলেননি। বড় বাচ্চাগুলো বড় হয়ে গেছে, তাদের উপর দিয়েছে, কিন্তু এই ছোট যেসব মায়েরা কোলের বাচ্চা রেখে মারা যায়, সে মায়েরা কি শান্তি পায়? বাচ্চা রেখে ও ঠিক এসে নিয়ে যায় কোনো না কোনো ভাবে। তা যাই হোক, বাচ্চাটা তার মার কাছেই গেছে। আচ্ছা, আজকে আর বেশি গল্প বলবো না। কটা বাজে? 9:45 বাজে। ঠিক আছে, আর একটু বলে এবার নেক্সট যেটা বলবো, নেক্সট যে ঘটনাটা বলবো, এটা হচ্ছে আমি একবার বলেছিলাম তোমাদের বেগুন কোদরের ঘটনাটা বলবো। আমি শুনেছিলাম, যদিও এটা আমার সঙ্গে ঘটনা নয়, ঘটনাটা আমি একজনের কাছ থেকে শুনেছি। তো যখন আমরা পুরুলিয়া যাই, মানে পুরুলিয়া বেড়াতে যাই, তখন ওখানে গিয়ে আমরা একটা গাড়ি ঠিক করি। মানে যে কদিন সে গাড়িটার মানে যে তার নাম হচ্ছে, মানে যার গাড়ি তার নাম সম্ভবত রবি, একটা অল্প বয়সী ছেলে। তার গাড়ি সেই আর কি, ওই যে কদিন ছিলাম ওই গাড়ি করে করে চারদিকে ঘুরে বেরিয়েছি। ওই পুরুলিয়া, তারপরে অযোধ্যা পাহাড়, আরো পাখি পাহাড়, তারপর গড় পঞ্চকোট। এই গড় পঞ্চকোট থেকে যখন আমরা আসি তখন সন্ধে হয়ে আসছে। তো গাড়িতে আস্তে আস্তে আমি তখন ওই ছেলেটাকে, যে চালাচ্ছিল রবি, তাকে আমি জিজ্ঞেস করি, আচ্ছা রবি, তুমি তো গাড়ি নিয়ে অনেক জায়গায় ঘুরে বেড়াও, তোমার কাছে কোনো রকম ঘটনা ঘটেনি? এই একটু মানে অন্যরকম ঘটনা, সোজা কথা আমি যেটা বলতে চাইছি, ভৌতিক ঘটনা ঘটেনি? তখন না সে ছেলেটা, হ্যাঁ 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 সুকল্যাণ, গুড ইভিনিং। তা তখন সেই ছেলেটা না খুব রেগে গেল, রবি আমার, ম্যাডাম আপনি এরম কথা কখনো বলবেন না, ওসব জিনিস দেখাটা কি ভালো? ওসব জিনিস দেখতে নেই। আর আমি চাই না যে আমি দেখি বা আমার গাড়ির ওপর কোনো রকম এফেক্ট পড়ুক, কারণ আমার এই গাড়ি আমাকে ভাত বলুন, রুটি বলুন, এই গাড়ি আমাকে দেয়। আমি চাই না যে এই সমস্ত কোনো খারাপ জিনিস দেখতে বা খারাপ জিনিসের খপ্পরে পড়তে। ও বড় বাজে জিনিস, আমি এখনো অব্দি পড়িনি ঠাকুরের দয়ায়, আর আমি পড়তে চাইও না। তবে হ্যাঁ, একটা ঘটনা ঘটেছিল, যদিও সেখানে আমার সঙ্গে নয়, আমি তাতে জড়িয়ে পড়েছিলাম, বেগুন কোদরে। বেগুন কোদর নামটা শুনে আমি তো লাফিয়ে উঠলাম, কেননা ফার্স্ট আমি নামটা শুনি তখন 2009 কি 10-এ, তখন না ওই আজ তাক বলে যে চ্যানেলটা ছিল হিন্দি, তাতে বোধহয় সপ্তাহে একদিন না দুদিন এরকম একটা ভৌতিক এপিসোড দেখাতো। মানে মানে হোল ইন্ডিয়ার বিভিন্ন রকম ভৌতিক জায়গা, যেমন ভানগড় দেখিয়েছিল, কুলধারা দেখিয়েছিল, তারপরে হুগলি জেলার একটা গ্রাম, ওইটা কিন্তু সত্যি খুব ভৌতিক ঘটনা ছিল। ওটা চোখে মানে ক্যামেরাতে ধরা পড়েছিল, সেটা দেখেছিলাম, সেটা মনে আছে। আর সেখানেই আমি বেগুন কোদরের ঘটনাটা শুনি, নামটা শুনি বেগুন কোদর। এবং এটা হচ্ছে মোস্ট হন্টেড স্টেশন একটা। আর অনেকে অনেক কিছু দেখেছে এরকম। তো রবি বলল যে এখানে অনেকেই কিন্তু বেগুন কোদরের কাছে আসে, মানে দেখতে আসে, কিন্তু বেশিরভাগই বলে কিছু নেই। আবার কেউ কেউ দেখতেও পায়, কিন্তু বেশিরভাগই বলে যে না কিছু নেই, কিছু পাইনি এরকম। তো একবার এই কলকাতা থেকে 4 কি 5 জনের একটা দল এসেছিল, ইয়াং ছেলের দল। তারা ওই বেগুন কোদরে কিছু একটা ইনভেস্টিগেশন করবে, প্যারানর্মাল করবে। তো যাই হোক, তো রবিকে ধরেছে, মানে রবিকে ওরা হায়ার করেছিল।
যে যে কদিন থাকবে রবি ওদের সঙ্গে থাকবে। কিন্তু রবি বলছে যে আমি ওদেরকে স্পষ্ট বলে দিয়েছিলাম, বাবা তোমরা যা করছো স্টেশনে গিয়ে করো, আমি কিন্তু থাকবো না, আমি বাইরে থাকবো, গাড়ি নিয়েই থাকবো বাইরে। যদি তোমরা কোনো অসুবিধা বোধ করো বা কিছু তোমাদের কোনো দরকার হয় আমাকে ফোন করো, আমি আসবো, কিন্তু স্টেশনে তোমাদের সঙ্গে আমি থাকতে পারবো না। তো ছেলেরা বলেছিল যে ঠিক আছে, তাই হবে। এবার বললো যে ওরা তো ওই 4-5 জন ছেলে মিলে তো একদিন রাতের বেলা চলে গেল, আমারই গাড়ি করে গেল। আমি স্টেশনে বাইরে ছিলাম, অনেকটা দূরেই ছিলাম স্টেশনে, এবং ওরা ভেতরে গিয়ে কি করছিল সেটা ওরাই জানে। পরে যেটা শুনেছিল রবি আমাকে বলছে যে ওরা তো স্টেশনে তো কিছু, তখন রাত 1টা হবে, স্টেশনে চলে গেছে, গিয়ে ওরা ঘোরাঘুরি করছে, নির্জন জায়গা, কিচ্ছু নেই, কিচ্ছু পায়নি ওরা, কোনো কিছুই ওরা ফিলও করেনি, কিছু দেখেও নি, কিচ্ছু না। হঠাৎ ওদের মধ্যে একটা ছেলে নাকি তাকে হঠাৎ ছেলে বলছে যে মানে নিজেদের মধ্যে ঠাট্টা কি করছে, এদিক ওদিক ঘোরাঘুরি করছে, আর ওই সমস্ত কি বলবো যন্ত্রপাতি নিয়ে গেছে। একটা ছেলে বলছে যে এই ওকে রে, এই দেখ তো ওটা ওকে রে, ওকে দাঁড়িয়ে আছে ওখানে। বাকিটা বলছে কই, কোথায়, কিছু তো নেই, তুই দেখতে পাচ্ছিস না, তোরা দেখতে পাচ্ছিস না? তখন বলছে যে কোথায় দেখতে পাচ্ছি, তো ওই তো দাঁড়িয়ে আছে, তো দেখতে পাচ্ছিস না। এদিকে এরা ভাবছে, ওর বন্ধুরা ভাবছে যে ভুল মারছে এবং লোকে আমাদের মিথ্যে কথা বলছে, ভয় দেখানোর চেষ্টা করছে বোধহয়, দূর বলে একটা গালাগালি দিয়েছে। তোরা দেখতে পাচ্ছিস না, ওই যে দাঁড়িয়ে রয়েছে, তোরা কেউ দেখতে পাচ্ছিস না, আমি একাই দেখতে পাচ্ছি, তোরা কি বলছিস তুই? সবাই মিলে তখন তুই কি বলছিস? হ্যাঁ রে, ওই তো দাঁড়িয়ে আছে। তারপর না মানে এই ছেলেটার কথাগুলো কেমন আস্তে আস্তে জড়িয়ে যাচ্ছে, বলছে যে তোরা কেউ দেখতে পাচ্ছিস না, আমি একাই দেখতে পাচ্ছি, তোরা কেউ দেখতে পাচ্ছিস না, আমি একাই দেখছি, ওই তো দাঁড়িয়ে আছে রে, ওই তো দাঁড়িয়ে আছে, তোরা কেউ দেখতে পাচ্ছিস না, আমি একাই দেখতে পাচ্ছি। এরকম না বিড় করছে, আর তাকিয়ে হাঁ করে তাকিয়ে আছে আর বলে যাচ্ছে, মানে কন্টিনিউয়াসলি এক কথা বলে যাচ্ছে। তখন এরা ওকে ঝাঁকিয়ে ধরেছে, কি হয়েছে তোর, ঠিক করে বল। ওই এক হাঁ করে তাকিয়ে আছে, এরকম ভাবে বলে যাচ্ছে, আমি একাই দেখতে পাচ্ছি, আমি একাই দেখতে পাচ্ছি, তোরা কেউ দেখতে পাচ্ছিস না, ওকে ওকে বলছে। তখন এরা মানে বেগতি, কারণ একটা ছেলে যদি অ্যাক্টিং করে তো কতটুকু সে করতে পারবে, আর এরকম ভাবে বলে কিরকম একটা অস্বাভাবিক লাগছে। চারদিক মানে নিঝুম শুনশান জায়গা, জনমানব নেই, তার মধ্যে ওরা 4টে না 5টা ছেলে, তার মধ্যে একজন যদি এরকম করে, তখন না একটা ছেলে ফোন করেছে, রবিদা তুমি শিগগির এসো। রবি বলছে আমি তখন দৌড়েছি, গিয়ে দেখি ওই রবিদা ওকে ধরো তো, শিগগির ধরো। 4-5 জন ছেলে মানে বাকিরা ওকে ধরেছে, ছেলেটাকে ধরে টেনে নিয়ে যাচ্ছে মানে গাড়িতে, আর ও হাঁটছে, কিন্তু ওই এক কথা বিড়বিড় করে বলে, তোরা কেউ দেখতে পাচ্ছিস না, আমি একাই দেখছি, ও কে রে, ও কে, ওখানে কে রে, ও কে দাঁড়িয়ে আছে ওখানে। এবার যে সাংঘাতিক, এ তো মনে হচ্ছে মানে ওকে টেনে হিঁচড়ে গাড়িতে করে নিয়ে চলো সিধা হোটেল, চলো হোটেলে যখন নিয়ে এসেছে, তারপর সেটা বমি করতে শুরু করেছে, বমি করছে, আর তার সঙ্গে পটি আর বমি দুটো একসঙ্গে করতে শুরু করে দিয়েছে। এইবার ওরা বলছে ভয়ানক, এবার তখন ওরা প্রচন্ড ভয় পেয়ে গেছে। রবি বলছে চলো ওকে হাসপাতালে ভর্তি করিয়ে দিই। তখন যে টিম লিডার ছিল সে বলছে না 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 না, একদম আর কোনো হসপিটাল না, চলো সোজা কলকাতা, আর কোনো কিছু না।
বলে সেই রাতে প্রায় 1 ঘন্টার মধ্যে জিনিসপত্র প্যাক করে যা যা ছিল প্যাক করে নিয়ে গাড়িতে বসে ছুট। আর ইতিমধ্যে ওই ছেলেটা, মানে যে ছেলেটা অসুস্থ হয়েছে, তার বাবা মাকে ফোন করে দিয়েছে, আঙ্কেল আন্টি ওর অসুস্থ, ওর শরীরটা খারাপ, আপনারা নার্সিংহোম বুক করুন আগে, ফোন করে দিয়েছে। আর গাড়ি সেই রাতের বেলা দৌড়, কোনো হসপিটাল না, কোনো থামা না, ছেলেটাকে 2-4টে ওষুধপত্র দিয়ে কোনোরকম যাতে করে মানে বমিটা আর এটা যাতে মানে না হয় আর কি, গাড়ির মধ্যে দিয়ে ওকে গাড়ির মধ্যে শুইয়ে ফেলে সবাই মিলে তখন দৌড় একদম গাড়িতে, মানে সোজা গাড়ি করে নিয়ে কলকাতা। এদিকে ছেলেটার বাবা মা যে খবর পেয়েছে তারাও তো ভয় পেয়ে গেছে, তাদেরও তো ছেলে, তারা সঙ্গে সঙ্গে নার্সিংহোম বুক করেছে, ডক্টর বুক করেছে, নার্সিংহোম ডক্টরকে ফোন করেছে, নার্সিংহোম বুক করেছে করে, আর তারা নিজেরাও কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। আর তারা স্থির থাকতে পারেনি বা ওয়েট করতে পারেনি। তারপর রাস্তাতে দুজনে মিট করেছে, দুই গাড়িতে মিট করেছে, করে সে গাড়ি নিয়ে একদম সোজা, কোথাও বাড়িতে না, সোজা নার্সিংহোম যেখানে বুক করেছিল। আর ছেলেটার ওই রকম কিরম ঘোরের মধ্যে বিড়বিড় করছে, আর চোখটা জবা ফুলের মতো লাল, আর তো বমি টমি করে গেছে। গিয়ে সঙ্গে সঙ্গে নার্সিংহোমে অ্যাডমিট করে দিয়েছে। তবে রবি তো ফিরে এসেছিল, কিন্তু ফোনে যোগাযোগ ছিল। রবি বলছে যে ও কিন্তু খুব ভুগেছিল, খুব, মানে 1 মাস পুরো বিছানায় শোয়া। ছেলেটা যে কি দেখেছিল ওই জানে। পরে যখন সুস্থ আবার, তবে ডক্টর বা যেটা মানে বাবা মাও না এই নিয়ে বেশি ঘাটাঘাটি করতে বলেনি, স্বাভাবিক, ওর যেটা মনের উপর চাপ পড়েছে, বা ধরো কোনো একটা অশুভ তো কিছু ওর ওপর পড়েছে, না হলে ও এরকম করবে কেন? হঠাৎ সুস্থ ছেলে স্টেশনে চলে গেল, সবার সঙ্গে বন্ধু বান্ধব নিয়ে গেল, আর কি কি হলো ওর মধ্যে। পরে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছে তুই কি দেখেছিলিস ঠিক করে বলতো, ও তখন বলেছিল যে ও একটা না অবয়ব মতন দেখেছিল, একটা দূরে যেন একটা ছায়া মতন অবয়ব দাঁড়িয়ে আছে, ও ওইটা দেখেছিল। দেখে তারপর যে ওর মানে ওর যে কি হয়েছে ও বলতে পারে না, যে তারপর ও একদম বেহুশ, মানে ওর যে কি হয়েছিল সেটা ও কেউ জানে না, শুধু বলছিল যে তবে অবয়বটা কিন্তু দেখেছে, সেখানে কোনো ভুল ছিল না। তা এত ভয় লোকে পায়, তবে এত ভয় পেলে এরকম হয়ে যায় কি জানে বাবা, জানি না। এই একটা ঘটনা বেগুনকোদরে ঘটেছিল। তারপর বাকিরা কে কি দেখে যায় না, তবে এই ঘটনাটা আমাকে রবি বলেছিল। হয়েছে এখন 10:05, আর বলবো না, এবার বন্ধ করব। হ্যাঁ গো, খুবই ভয় পেয়েছিল ছেলেটা। 10টা, আচ্ছা ঠিক আছে, আর 5 মিনিট বাকি আছে। একটা ছোট্ট ঘটনা বলি। হ্যাঁ, ভয় পাওয়াটাই স্বাভাবিক। না দেখো, ভয় পেয়েছে ঠিকই, তাই বলে এইসব কাজ করতে গেলে না, আমারও তাই মতে গো, যাওয়ার কোনো দরকার নেই। বাকি 5 জনের কিছু হয়নি, এরই হলো। তার মানে কি বলে বলতো, যাকে রাস হালকা বা খুব সহজেই কাউকে না খুব মানে চট করে এফোর্ড করতে পারে এই সমস্ত মানে কি বলবো প্যারানর্মাল ঘটনাগুলো, সেরকমই হয়। আর একটা বলো, হ্যাঁ ঠিক আছে, আর একটা বলছি, হ্যাঁ আর 5 মিনিট বাকি আছে, তারপর শেষ করে দিচ্ছি। আর একটা বলছি, এটা আমার নিজেরই বলি। তো আমার নিজের একটা বলি, এটা দিল্লির ঘটনা বলছি। দিল্লিতে যখন আমি ছিলাম, তো আমরা একটা কোয়ার্টার পাই। প্রথমে গিয়েছিলাম একটা গেস্ট হাউসে ছিলাম, তারপর সেখান থেকে আমরা একটা কোয়ার্টার পাই। সে কোয়ার্টারটা অ্যাকচুয়ালি দিল্লি না, এটা আমরা নয়ডায় ছিলাম। তো হ্যাঁ গো, যাদের রাশি কমজোর তাদেরই এটা হয়। তো সে কোয়ার্টারটা মানে 1 বছর না, তারও বেশ ক বছর ধরে বোধ হয় কেউ লোকজন আসেনি, কারণ মানে খুব বৃষ্টির মধ্যে না দিল্লিতে
না গো, দিল্লি না গো, নয়ডাতে ছিলাম। নয়ডাতে সেক্টর 56 ছিলাম। তো ওই 12-22 থেকে এপাশ থেকে গিয়ে আর কি সোজা গিয়ে মানে যেতে হয়। আমরা ওই 12-22-এ বাজার টাজার করতাম, বা নয়ডার ওই সামনে আমাদের 56-এ হাট বসতো, প্রত্যেক সানডে মার্কেট বসতো ওখানে, বিশাল মার্কেট। আমরা ওইখান থেকে মার্কেট যাই না এখন বসে কিনা। তো আমরা ওই 56-এ ছিলাম। যে কোয়ার্টারটা পাই সে কোয়ার্টারটা একটু ধরো মানে পুরনো মতন, মানে অনেকদিন তাতে লোকজন আসেনি, আর বৃষ্টির জল পড়ে না অনেকটা নষ্ট হয়ে গিয়েছিল। তাকে মানে সব ঠিক করতে, লোক লাগিয়ে ঠিক করতে একটু সময় লেগেছিল। তো যাই হোক, আমরা তো ঠিকঠাক করে এলাম। তখনও জিনিসপত্র নিয়ে এটা একটা ডুপ্লেক্স ছিল। উপরে ছিল একটা মাস্টার বেডরুম, আর নিচে ওই বিশাল একটা ড্রয়িং রুম ছিল, রান্নাঘর, একটা কিচেন, একটা খাবার ঘর, একটা ছোট স্পেস, আর দুটো ঘর ছিল নিচে। তো আমার 2 ছেলেকে 2টো ঘর আমরা দিয়েছি, মানে ঠিক করেছিলাম। আর ওপরে ছিল মাস্টার বেডরুম, আর একটা ছাদ ছিল। ছাদটা খুব সুন্দর। তো ওইখানে তো আমি তখন সবে গেছি ওখানে, ধর আগস্ট মাস, এটা আমার মাসটাও মনে আছে, আগস্ট মাস, বেশ গরম তখন। আমি গুছাচ্ছি, জামা কাপড় গুছিয়ে টুছিয়ে, আর বড় ছেলে তো হোস্টেলে পড়তো তখন, ও কলেজে হোস্টেলে তখন চলে গেছে। আর ছোট ছেলে ছিল, সে তখন স্কুলে, তখনও স্কুল থেকে আসেনি। হ্যাঁ, তখনও সে স্কুল থেকে আসেনি। আমি জামা কাপড় গুছাচ্ছি, স্কুল থেকে এসেছিল না, হ্যাঁ এসেছিল, স্কুল থেকে এসে তখন ও স্কুল থেকে এসেই জামা কাপড় ছিলে। আমার নয়ডাতে আমি 6 বছর ছিলাম গো, 6 বছর ছিলাম আমি। তখন কটা বাজে, এই 4টে নাগাদ আমি তখন জামা কাপড় গোছ করছিলাম আলমারিতে। আর তখন চারদিক ছত্রাকার, সব গোছগাছ চলছে। আমি জামা কাপড় গুছাতে করতে ঘুমিয়ে পড়েছিলাম, ছোট ছেলের ঘরেতেই। ওর জামা কাপড় গুছাতে বিছানায় আমি ঘুমিয়ে পড়েছি। তখন কটা বাজে, আমি তখন 5টা বাজে। আর আমার বিকেলে আসতো, আমার যে মেড ছিল সে মেড কিন্তু বিকেলেও একবার আসতো। তো আমি ও মেড আসবে তার আগে তখন 5টা বাজে আমি উঠে পড়েছি। উঠে পড়ে ওর ঘরটা থেকে, এখন ব্যাপারটা কি, এরকম ঘরের দরজার বাইরে একটা ছোট্ট মতন জায়গা, ওখানে সিঁড়ি, ওপরে সিঁড়িটা নেমে এসেছে, আর সিঁড়ির তলা, আর আশপাশে একটা ছোট্ট মতন জায়গা। আর এই পাশে ছিল আমাদের খাবার ঘরটা, ডাইনিং রুমটা ছিল পাশে। ডাইনিং রুমের জানলাটা অদ্ভুত, প্ল্যানটা কিন্তু খুব অদ্ভুত ছিল। মানে ডাইনিং রুমের জানলাটা, আর এই পাশে একটা ঘর ছিল আমার বড় ছেলে, মানে যে ঘরটা আমি মানে আমার বড় ছেলের জন্য রেখেছিলাম, দরজা দিয়ে ওর ঘরটা না এরকম তেরছা মতো, এরকম তেরছা ঢুকে আবার একটা বাইরের জানলা। আমি একটু অন্যরকম, একটু অড শেপের ছিল। আমি ঘুম থেকে উঠে তখন বিকেল 5টা বাজে। আমি ভাবছি যে কনকনে ঠান্ডা, বিশ্বাস করবে না, আগস্ট মাসে দিল্লিতে যে ওই রকম ঠান্ডা, পুরো সিমলার মতন ঠান্ডা, কনকন করছে ঠান্ডা। হঠাৎ দেখছি যে তখন ঘুমছো, জানলা দিয়ে হাওয়া আসছে, হাওয়াটা আসছে, ঠান্ডা কনকন করছে। সে ঘুরে না, হাওয়াটা আমাকে চারদিক ঘুরলো, আমি হা হা করে দাঁড়িয়ে আছি। হাওয়াটা মুখের যেন আমাকে পাক খাইলো, পাক খেয়ে সোজা আমার বড় ছেলের ঘর দিয়ে বেরিয়ে গিয়ে ওর দরজা দিয়ে ঢুকে ওর জানলা দিয়ে বেরিয়ে চলে গেল। আর তারপরে আবার সেই গরম, যে কে সেই গরম। আমি বলছি কি হলো, কিরম যেন একটা হলো। ভাবছি আমার কি মনের ভুল, নাকি আমার ঘুমের ঘর কাটেনি, ঠিক বুঝতে পারছি না। আমি হা করে আছি। তো ঠিক আছে, সে তো চলে গেল। পরের দিন আমি তখন সেদিন কিন্তু ঘুমাইনি, কিন্তু অন্য একটা কাজে ছিলাম। ঠিক 5টার সময়, ঠিক ওই রকম জানো তো, ওইখানে আমি দাঁড়িয়েছিলাম। আবার একটা ঠান্ডা হাওয়া এসে ওইখান দিয়ে ঘুরে আমাকে পাখে ঠিক একদম 5টা নাগাদ ওইখান দিয়ে ঘর থেকে দিয়ে ঘুরে ও চলে গেল।
আমি ভাবছি এটা কি হচ্ছে, দুদিন পর পর 5টার সময় এই কাণ্ডটা ঘটলো। আমি কিছু বলিনি, ঠিক আছে হতেই পারে, কি কি হচ্ছে আমার ঠিক বুঝতে পারছি না। আমার যে মেয়ে ছিল, একটি মুসলিম মেয়ে, রিজিয়া মেয়ে না, মানে তার সে অ্যাকচুয়ালি সে ম্যারিড, তার বড় বড় ছেলে মেয়ে আছে। রিজিয়া আমাকে, ও 5টার সময় একদিন তো সকালবেলা মানে ঘর মোছা হয়নি, বিকেলবেলা ঘর মুছছিল। এর কিছুদিন পর, তারপর আমি আর দাঁড়াইনি, কিন্তু ও হাওয়া আসছে কি না আসছে আমি খেয়াল করিনি অতটা, ওদিকে আর থাকি। রিজিয়া আমাকে বলছে, ওরকম বিকেল 5টার সময় ঘর মুছছিল, আর আমার বড় ছেলে ঘরটা মুছছে। তখন হঠাৎ আমাকে বলে, দিদি দিদি তুমি কি এসি চালিয়েছো? আমি না। তো এসি চালিয়েছো? না তো, এসি কেন চালাতে যাবো? আর এসি তো চালালে তো আর ওই ঘরে তখন না, তাই তো এই ঘরে তো তোমার এসি নেই। আমি তাহলে এটা কি হলো? আমি ঘর মুছছি, আমার ডান দিকটা গরম, বাঁ দিক দিয়ে একটা ঠান্ডা হাওয়া যেন চলে গেল। এটা কি হলো? দিদি আমি কিন্তু তোমার বাড়িতে এর আগেও কিন্তু আমি টের পেয়েছি, তোমাকে কিছু বলিনি আমি কিন্তু আজকে আমি তোমাকে বলছি। আমি দেখলাম এ বাবা, কি হাওয়াটা কিসের হাওয়া আমি জানি না, ঠান্ডা হাওয়া। রিজিয়া তুমি প্লিজ কাজটা ছেড়ো না, তুমি আমার ঘরটা ছেড়ো না, তুমি চলে যেও না, এরকম। এটা কিন্তু আমিও টের পেয়েছি, দুদিন আমি কিন্তু এরকম দেখেছি জানো তো, ঠান্ডা হাওয়া এরকম আমি টের পেয়েছি, কিন্তু আমি কাউকে কিছু বলিনি। কি বলবো? আর এই হাওয়া নিয়ে আমি কাকে কি বলবো? তখন ও বললো যে এটা তো আমি, তখন ও আমাকে বলছে, দিদি আমি কিন্তু এটা ঠিক বুঝছি না, ভালো বুঝছি না। আচ্ছা তুমি বাচ্চা কাচ্চা নিয়ে থাকো, দাঁড়াও আমি আজকে জিজ্ঞেস করে আসবো বলে। ও সেই দিনকে না, ও তো বাড়ি চলে গেছে। বাড়ি চলে পরের দিন আমাকে এসে বলছে যে দিদি আমি কিন্তু এটা জিজ্ঞেস করেছিলাম হুজুরকে, আমি বলেছি তো ওরা বলেছে, তো উনি বলছেন, মানে হুজুর বলেছে যে এটা কিছু না, এই বাড়িটা কি অনেকদিন খালি পড়েছিল? হ্যাঁ অনেকদিন পড়েছিল। আসার পর তোমরা, তখন বলে আসার পর তোমরা তোমাদের কোনো পুজো টুজো, তোমরা যেরকম পুজো টুজো দাও সেরকম কোনদিন দাওনি? না। আমার হাজব্যান্ড তো সব বলবেই না, বলে কোয়ার্টারে আবার কিসের পুজো, এটা কি বাড়ি যে পুজো করবো? ওসব ছাড়ো তো, আমরা কদিন আছি তার নেই ঠিক, ও তো এসব মানেই না, করেইনি পুজো, কিছুই করেনি। আমি জাস্ট ওই সন্ধ্যেবেলা যে ধূপ টুপ দেওয়ার সেটুকুই দিতাম। তখন ওর হুজুর নাকি বলেছেন যে এটা অবশ্য কোনো ক্ষতিকারক নয়, এটা এক ধরনের আত্মা, মানে স্পিরিট, যারা ঘুরে ঘুরে বেড়ায়। তোমরা তো এতদিন ছিলে না হয়তো, মানে এই বাড়িটাতে তো কেউ ছিল না, ও এই সময়টা হয়তো এখানে এসে থাকতো, তোমরা এসছো দেখে ও চলে গেল। আমি তাই বলে এরকম বারবার এরকম আসবে? এগুলো হ্যাঁ ওরকম বারবার ও ওই সময়টাতেই আসে, এসে ঘুরে দেখে চলে যায়। আমি এবার দেখিনি, আমি আত্মা দেখিও নি, কিচ্ছু না। আমি শুধু হাওয়াটা টের পেয়েছিলাম যে একটা ঠান্ডা, ঠান্ডা মানে না সে সত্যি, আমরা যে এতে পড়ি যে কনকনে ঠান্ডা, সত্যি সত্যি জানো তো, সেবারে হিমেল হাওয়া হাড় কাঁপিয়ে দেয়, এরকমটা ঠান্ডা হাওয়া। আগস্ট মাসে দিল্লিতে কখনো এরকম ঠান্ডা? তো ও কোনো ক্ষতি করবে না তোমাদের, ওরকম ডেকে ডেকে চলে যায়। তো তোমার দিদিকে বলো, তখন ও জিজ্ঞেস করেছে রিজিয়া যে কোনো উপায় আছে, ও তো বাচ্চা কাচ্চা নিয়ে থাকে। তখন বলেছে যে ঠিক আছে, ও যেখান দিয়ে আত্মাটা বেরিয়ে যায়, যে জানলা দিয়ে ও যে বেরিয়ে যায়, সে জানলাটার পাশে না 1 গ্লাস জল রাখবে, 3 দিন রাখবে 1 গ্লাস জল। তো আমি তাই করেছিলাম, 3 দিন 1 গ্লাস জল ওরকম রেখে দিয়েছি, জল পাল্টে পাল্টে আমি রাখতাম, 3 দিন রেখেছিলাম। তারপর কিন্তু আর কোনো কিছু হয়নি, আর কোনো ঠান্ডা হাওয়া আসেনি। এটা কি ব্যাপার আমি জানি না, ভালো আত্মা কি খারাপ আত্মা আমি জানি না গো। খারাপ আত্মা নিশ্চয়ই নয়, তাহলে তো সে তো ক্ষতি করার চেষ্টা করতো, কিন্তু ওই রকম ওরা এরা এরকম ঘুরে ঘুরে বেড়ায়, কোনো ফাঁকা বাড়ি বা কোনো জায়গা দেখলে ওরা হয়তো থাকে।
কিন্তু আমি ওই 3 দিন জ্বর রাখার পর কিন্তু আর কোনোদিন আমি ওই ঠান্ডা হাওয়া টের পাইনি, এটা কিন্তু ঠিক কথা। তো জিনিসটা কি আমি জানি না, হতে পারে আত্মা কি কি জানি, কিন্তু এটা আমার সঙ্গে ঘটেছে দিল্লিতে। ঠিক আছে, এখন 10:05 বেজে গেছে। তো আজকে 3টে ঘটনা বললাম, জানি না কি বললাম, তোমাদের কেমন লাগলো জানিও। তো আজকে ইন্দ্রাণী আসেনি দেখছি। ঠিক আছে, আমি তাহলে যাই, আজকে গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, আর হানা টেলসকে একটু তোমরা সবাই মিলে সাপোর্ট করো। ইউটিউবে যারা দর্শকরা তারা প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করো। পারলে ভিডিওগুলো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সঙ্গে একটু শেয়ার করতে পারো। আমাদের কথাটাও একটু ভেবো। আর কারোর যদি কিছু গল্প থাকে প্লিজ প্লিজ তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমরা আমাদের গ্রুপে এসো, নিজেরা বলতে পারলে তো খুবই ভালো, আর না হলে আমাদেরকে তোমরা বলো, আমরাই তোমাদের নামটা বলে তোমাদের গল্পগুলো বলে দেবো। ঠিক আছে, সবাইকে শুভরাত্রি, ভালো থেকো, গুড নাইট।